একাদশ শ্রেণীর আমরা যে দ্বিতীয় অধ্যায়টা পড়েছিলাম, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। ওই ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সে আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্বন্ধে কিছুটা আলোচনা করেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে ট্যাক্সোনমির যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে নামকরণ রয়েছে, শনাক্তকরণ রয়েছে এবং শ্রেণীবিন্যাস, এই ক্লাসিফিকেশন, এই বিষয়টাও রয়েছে। আমরা শ্রেণীবিন্যাসের প্রকারভেদটাও ওখানে দেখেছিলাম, কৃত্রিম শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, জাতিজনিগত শ্রেণীবিন্যাস। আজকে আমরা আলোচনার বিষয় চ্যাপ্টার 3 তে জীবের শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশনের উপরে আরো ডিটেইল আলোচনা। শ্রেণীবিন্যাসের সংজ্ঞাতে কি বলা হয়েছিল? আগের অধ্যায়ে বলেছিলাম আমরা যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা প্রাণী দেখলে সেটাকে শনাক্ত করলে, শনাক্ত করার পর সেটাকে একটা নাম দিলে, নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দ্বিপদ নামকরণ, এবং সেই নাম দেওয়ার পর সেই প্রাণীটাকে গোষ্ঠীভুক্তকরণ করা হবে। অর্থাৎ প্রাণীটার পর্ব, শ্রেণী, গোত্র এগুলোকে নির্ধারণ করা হবে। এই গোষ্ঠীভুক্তকরণ বা অন্তর্ভুক্তকরণ, এইটাই কিন্তু শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। অর্থাৎ যে প্রাণীটাকে বা যে উদ্ভিদটাকে তুমি দেখছো, সেই উদ্ভিদটাকে তুমি অন্যান্য উদ্ভিদের সঙ্গে তুলনা করছো, বা সেই প্রাণীটাকে অন্যান্য উদ্ভিদের সঙ্গে তুলনা করছো, যার জন্য বলা হয়েছে এক বা একাধিক লক্ষণের সাদৃশ্য এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে যে রীতি অনুযায়ী জীবের গোষ্ঠীভুক্তকরণ করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলে। অর্থাৎ এই যে মানুষের ক্ষেত্রে মানুষের গোত্র, মানুষের পর্ব, মানুষের শ্রেণী, এইগুলো নির্ধারণ করা, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। এই শ্রেণীবিন্যাসের প্রাথমিক ভিত্তি যেগুলো আমরা দেখি, অর্থাৎ যে যে বিষয়গুলোকে দেখে আমরা একটা উদ্ভিদ বা প্রাণীর গোষ্ঠীভুক্তকরণ করা হয়, তার মধ্যে প্রথম হচ্ছে অঙ্গসংস্থানগত, যে প্রাণীটা কেমন দেখতে বা উদ্ভিদটা কেমন দেখতে, সেটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী উদ্ভিদটা, প্রাণীটা মেরুদণ্ডী না অমেরুদণ্ডী, এটা বিচার করা হবে। তারপর সেই উদ্ভিদ বা প্রাণীর ভ্রূণতত্ত্বগত প্রমাণ, অর্থাৎ সে ভ্রূণ অবস্থায় কেমন দেখতে ছিল। একটা ব্যাঙের ভ্রূণ মাছের পূর্ণাঙ্গ দশার মতন, অর্থাৎ ব্যাঙাচি মাছের পূর্ণাঙ্গ দশার মতন, তার মানে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভ্রূণতত্ত্বগত সম্পর্ক বিচার করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। বাস্তুবিজ্ঞানজনিত, অর্থাৎ সে উদ্ভিদ না প্রাণী, অর্থাৎ সে খাদক না উৎপাদক নাকি বিয়োজক, তার কোষের গঠন কেমন, সেটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, তার ভেতরে যে ডিএনএ আরএনএ রয়েছে সেই জেনেটিক বস্তু কেমন, অর্থাৎ জৈব রাসায়নিক বা সংখ্যাতত্ত্বজনিত, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা জীবের শ্রেণীবিন্যাস করে থাকি। তাহলে সংজ্ঞার পাশাপাশি কিন্তু ভিত্তিটাও আমাদের বলতে হবে। পদ্ধতি যদি বলি, আমরা আগের প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি বলেছিলাম সেই বিষয়টা আর আজকের বিষয়টা কিন্তু ভিন্ন। অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু এই পৃথিবীতে যত উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব রয়েছে তাদেরকে একটা গোষ্ঠীভুক্তকরণের প্রচেষ্টা চলেছে। 1758 সালে লিনিয়াস এই যত জীব রয়েছে পৃথিবীতে তাদেরকে দুটো রাজ্যে ভাগ করে, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করেছিলেন, যেমন উদ্ভিদ রাজ্যের মধ্যে যারা পড়ছে তাদের কোষ প্রাচীর থাকবে, তাদের কোষের ভেতর বড় ভ্যাকুল বা গহ্বর থাকবে, তাদের সঞ্চিত খাদ্য স্টার্চ হবে, তাদের শাখা প্রশাখা থাকবে। আর যারা প্রাণী তাদের কোষ প্রাচীর থাকবে না, তাদের ক্লোরোফিল থাকবে না, তাদের চলন গমন লক্ষ্য করা যাবে, তাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হবে। সুতরাং কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে খুব সহজ উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য দুটো রাজ্যে ভাগ করেছিলেন। পরবর্তীতে 1866 সালে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 3 রাজ্যের কথা বলেন। সেখানে উদ্ভিদ প্রাণী অর্থাৎ প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া, প্ল্যান্টি হচ্ছে উদ্ভিদ, অ্যানিমালিয়া হচ্ছে প্রাণী, সে দুটো তো রয়েছে, তার পাশাপাশি যে এককোষী আণুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে তাদেরকে একটা নতুন রাজ্যে অন্তর্ভুক্ত করেন, তার নাম হচ্ছে প্রোটিস্টা। তার মধ্যে ছত্রাক পড়ছে, প্রোটোজোয়া পড়ছে, শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি সমস্ত কিছু হচ্ছে প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ছে। এর পরবর্তীতে 4 রাজ্যের শ্রেণীবিন্যাস 1956 সালে কোপল্যান্ড 4 রাজ্যের শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন সেখানে, এবং তখন কিন্তু মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে গেছে। ওই মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরেই 4 রাজ্যের শ্রেণীবিন্যাসটা হয়েছে। সেখানে আগের অনুযায়ী, অর্থাৎ
প্ল্যান্টি, অ্যানিমালিয়া, প্রোটিস্টা তো রয়েছে, এক্সট্রা আর একটা নতুন রাজ্য মোনেরা অ্যাড হচ্ছে। তাহলে মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, 4টে রাজ্য মোনেরার মধ্যে। তাহলে মোনেরা আর প্রোটিস্টাকে আলাদা করলো কি বিশেষে? এই ভিত্তিতে আলাদা করলো যে মোনেরাও এককোষী, প্রোটিস্টাও এককোষী, অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায় না, কিন্তু মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক এককোষী আর প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক এককোষী। এই ডিফারেন্সটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। মোনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্যটা কোথায়? ডিফারেন্সটা দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে। ডিফারেন্সটা খুব ভালো করে মনে রাখতে হবে। মোনেরা এবং প্রোটিস্টা, মোনেরা প্রোক্যারিওটিক আর প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের ডিফারেন্স তো আগের ক্লাসেও তোমরা পড়েছো। প্রোক্যারিওটিক মানে সেটা আদিম জীব, আর ইউক্যারিওটস মানে হচ্ছে সেটা একদম আধুনিক জীব। এর পরবর্তীতে যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যার জন্য আমরা স্টার দিয়ে রেখেছি, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, 1959 হুইটেকার। 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, যেখানে রাজ্য 5টা রাজ্যের কথা বলা হচ্ছে। মোনেরা, প্রোটিস্টা এটা আগেই ছিল, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, এক্সট্রা অ্যাড করা হলো ছত্রাক বা ফাঙ্গি। অর্থাৎ আগের 4 রাজ্যের শ্রেণীবিন্যাসে ছত্রাককে প্ল্যান্টির মধ্যে রাখা হয়েছিল, সেখান থেকে বার করে আনা হলো। এবং এই 5 রাজ্যের যে ভিত্তিটা, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা আসে যে কি কি বিষয়ের উপর ভিত্তি করে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে জীবের জটিলতা, অর্থাৎ প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক সেটা মাথায় রাখতে হবে। এককোষী না বহুকোষী সেটা মাথায় রাখতে হবে। তাদের পুষ্টির যে প্রকারভেদ, অর্থাৎ তারা স্বভোজী না পরভোজী, তারা উৎপাদক না খাদক না বিয়োজক, এবং তার পাশাপাশি ফাইলোজেনেটিক সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে ফাইলোজেনেটিক সম্পর্কটা কি? ফাইলোজেনেটিক সম্পর্ক হচ্ছে পূর্বপুরুষের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ জীবটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাদের পূর্বপুরুষ কে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এইটা হচ্ছে ফাইলোজেনেটিক। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করা হয়। কোষের গঠনগত প্রকৃতি, অঙ্গসংস্থানগত প্রকৃতি, বাস্তুতান্ত্রিক অবস্থান, পুষ্টিগত অবস্থান এবং ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 5 রাজ্যের ভিত্তিটা। এখন আমরা সরাসরি চলে আসব এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের মধ্যে তাদের বৈশিষ্ট্য কি। প্রথম কথা আমি বলবো যে তোমাদের বইতে একদম শেষের দিকে, চ্যাপ্টারের শেষের দিকে একটা তুলনামূলক আলোচনা করা আছে। কলাম করে 5টা রাজ্যের তুলনামূলক আলোচনা করা রয়েছে। সেই জায়গাটা যদি পড়া যায়, ভালোভাবে মুখস্থ করা যায়, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। যদি বলে যে প্রোটিস্টার বৈশিষ্ট্য লেখো বা ছত্রাকের বৈশিষ্ট্য লেখো বা মোনেরা প্রোটিস্টার পার্থক্য লেখো, যে কোনো প্রশ্ন ওই তালিকাটা থেকে কিন্তু করা যেতে পারে। সুতরাং পৃথক পৃথকভাবে বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ না করে ওই তালিকাটা সবারই আগে পড়া দরকার, যেখানে মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া 5টাকে একসাথে তুলনামূলক আলোচনা করা রয়েছে। মোনেরা মানে হচ্ছে, আমি প্রথমেই বলেছি, এককোষী প্রোক্যারিওটস। এরা বেশিরভাগ ক্ষেত্রেই এদের যেটা নিউক্লিয়াস, সেটা প্রকৃত নিউক্লিয়াস থাকে না, তাদেরকে নিউক্লিয়েট বলা হয়। এদের ফ্ল্যাজেলা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং অবশ্যই এককোষী। বারবারই এক কথা বলছি, কোষপ্রাচীর উপস্থিত, এবং কোষপ্রাচীরে মূলত পেপটাইড ও গ্লাইকান জাতীয় পদার্থ থাকে, আণুবীক্ষণিক। এরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই মোনেরার মধ্যে কিন্তু একাধিক গ্রুপ বা গোষ্ঠী রয়েছে। তার মধ্যে আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ একদম প্রাচীন ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া মানে আধুনিক ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, স্পাইরোকিটস। এই এতগুলো গ্রুপ একসাথে মোনেরার মধ্যে রয়েছে, এবং এরা প্রত্যেকেই কিন্তু প্রোক্যারিওটস, প্রত্যেকেই কিন্তু এককোষী। এই আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আরও 3টে
উপগোষ্ঠী আমরা লক্ষ্য করি, তার মধ্যে মিথানোজেন, হ্যালোফিল, থার্মোঅ্যাসিডোফিল, এই প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আলোচনা ডিটেলে আছে, কিন্তু এই চ্যাপ্টারে নয়, সেটা পরের চ্যাপ্টারে, পরের অংশে আছে। আমি এখানে এই যে ছকটা করে দিয়েছি, এই ছকটা কিন্তু বইতে নেই, এই ছকটা কিন্তু খাতায় লিখে নিতে হবে, তাহলে একবারে কার মধ্যে কি পড়ছে সেটা আমরা কিন্তু দেখে নিতে পারবো। এই ছকটা কিন্তু খাতায় বারবার বলছে লিখে নিতে হবে। মোনেরার মধ্যে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানো, মাইক্রোপ্লাজমা, রিকেটসে, অ্যাক্টিনোমাইসিটিস, পাইরোকিটস, প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা আলাদা করে পড়তে হবে, তার জন্য পরের চ্যাপ্টারে যেতে হবে আমাদের। আর্কিব্যাকটেরিয়ার মধ্যে মিথানোজেন, হ্যালোফিল, থার্মোঅ্যাসিডোফিল। মিথানোজেন মানে হচ্ছে যারা মিথেন প্রস্তুত করছে, হ্যালোফিল মানে হচ্ছে যারা উচ্চ লবণাক্ত পরিবেশে থাকছে, থার্মোঅ্যাসিডোফিল মানে হচ্ছে যারা প্রচণ্ড তাপমাত্রায় যে সমস্ত অণুজীবরা বেঁচে থাকতে পারছে। এগুলো ডিটেল আলোচনা কিন্তু পরে আছে, আমরা স্টেপ বাই স্টেপ পড়ব। আজকে এই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করছি, সুতরাং এখানে শুধু নামগুলো মনে রাখলেই যথেষ্ট। প্রোটিস্টা, একেও আমরা তিনটে গোষ্ঠীতে ভাগ করতে পারছি, সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা, স্লাইম মোল্ড, আদ্যপ্রাণী প্রোটিস্টা। এটাও কিন্তু আমাদের ওই পরের চ্যাপ্টারের মধ্যে চলে আসছে, এখানে শুধু নাম কটা রয়েছে। এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিম্যালিয়া, এদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। প্ল্যান্টির মধ্যে শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি, এটা একটা আলাদা আর্টিকেল। ছত্রাকের মধ্যে 4টে শ্রেণী আছে, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা, ডিউটেরোমাইকোটিনা, এটাও একটা আলাদা আর্টিকেল। আর অ্যানিমেলিয়ার মধ্যে অমরদণ্ডী, মেরুদণ্ডী, অর্থাৎ যে নামগুলো তোমরা ক্লাস 9 নবম শ্রেণীতেও পড়ে এসছো, যে সন্ধিপদী, অঙ্গুরিমাল, অ্যানিলিডা, আর্থ্রোপোডা বা মৎস্য, উভচর, সরীসৃপ, ওইটা টোটালটা একটা আলাদা আর্টিকেল, প্রত্যেকটা আলাদা আলাদা একটা আর্টিকেল। এই চ্যাপ্টারে পুরো ব্যাপারটার একটা সামারি আমরা আলোচনা করছি। এখন বিষয় হচ্ছে এই হুইটেকারের এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, তার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। সুবিধা বলতে হুইটেকার প্রথম এই প্রোক্যারিওটিক ইউক্যারিওটিককে আলাদা করতে পেরেছিলেন। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে পুষ্টির দিকে অনেকটা বেশি জোর দেওয়া হয়েছে, অর্থাৎ পুষ্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। আগের যে শ্রেণীবিন্যাসগুলো ছিল সেখানে ছত্রাককে উদ্ভিদ জগতের মধ্যে রাখা হয়েছিল, প্ল্যান্টির মধ্যে রাখা হয়েছিল, এখানে ছত্রাককে আলাদা করে বাইরে বার করে দেওয়া হয়েছে, অন্য একটা রাজ্য হিসাবে প্রতিস্থাপন করা হয়েছে। এবং এটাই হচ্ছে প্রথম শ্রেণীবিন্যাস যেখানে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, অর্থাৎ বারবার আমি একটা কথা বলছি, জাতিজনিগত সম্পর্ক, অর্থাৎ কিভাবে কোন জীবটা উদ্ভব হয়েছে, কার থেকে কে সৃষ্টি হয়েছে, কে তার পূর্বপুরুষ, এই সমস্ত ব্যাপারটাকে আলোচনা করে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি করা হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত আমরা যে কটা শ্রেণীবিন্যাস পদ্ধতি দেখি তার মধ্যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস হচ্ছে সর্বাধুনিক এবং সব রকম ভাবে গৃহীত, কিন্তু এর পরেও কিছু ত্রুটি কিন্তু থেকেই যায়। যেমন ইউগ্লিনা, এই যে প্রাণীটার নাম তোমরা আগে শুনেছো, ইউগ্লিনা প্রাণীটার নাম তোমরা আগেও শুনেছি। ইউগ্লিনা প্রাণীটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাকে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মাঝামাঝি ধরা হচ্ছে, তাদের ক্লোরোফিল রয়েছে, সুতরাং সেদিক থেকে চিন্তা করতে গেলে তাদেরকে প্ল্যান্টির মধ্যে রাখতে হয়, কিন্তু তারা আবার পরভোজী পুষ্টিও সম্পন্ন করছে। সুতরাং এই ইউগ্লিনা প্রাণীটার কোনো অবস্থান সঠিকভাবে এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে আমরা পাই না। দ্বিতীয়ত ভাইরাসের কোনো কথাই হুইটেকার এখানে আলোচনা করেননি। তৃতীয়ত ইস্ট, এটা একটা এককোষী ছত্রাক, তাহলে এককোষী যদি হয় তাহলে তো তাকে হয় মোনেরা বা প্রোটিস্টার মধ্যে রাখা উচিত, অ্যাটলিস্ট প্রোটিস্টার মধ্যে রাখা উচিত যেহেতু এককোষী, কিন্তু ইস্টকে রেখেছে কোথায়? ইস্টকে রেখেছে কিন্তু ছত্রাকের মধ্যে। সুতরাং এই কতগুলো ত্রুটিও কিন্তু আমরা ক্লাসিফিকেশনের হুইটেকারের ক্লাসিফিকেশন আমরা দেখতে পাই। সুতরাং সামগ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, তার ডিফারেন্স, তার পার্থক্য, তার বৈশিষ্ট্য। প্ল্যান্টির বৈশিষ্ট্য তোমরা নিজেরাই জানো, যারা স্বভোজী, ক্লোরোফিল আছে, নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারছে, যাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষে সক্ষম, যাদের জনন প্রক্রিয়ার নিষেধ পদ্ধতিতে সম্পন্ন হয়, স্নায়ুতন্ত্র থাকে না। আর অ্যানিমেলিয়া, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, পরভোজী পুষ্টি সম্পন্ন করে, বেশিরভাগ প্রাণী সঞ্চরণশীল অর্থাৎ গমনে সক্ষম, ব্যতিক্রম আছে কিছু কিছু।
যাদের স্নায়ুতন্ত্র উপস্থিত। সুতরাং প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ছত্রাক প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়তে হবে। ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে প্রধান যেগুলো মাথায় রাখতে হবে, যে এরা ক্লোরোফিল বিহীন, এরা পরভোজী পুষ্টি সম্পন্ন করে, এদের কোষপ্রাচীরে কাইটিন জাতীয় পদার্থ থাকে, এদের দেহটা সরু সরু সূত্রাকার হাইফি বা মাইসেলিয়াম দিয়ে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি মাইসেলিয়ামগুলো যখন মাইসেলিয়ামের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে হাইফি বলছে। হাইফিগুলি বহুকোষী, নিউক্লিয়াস যুক্ত এবং পরজীবী, মিথজীবী সমস্ত রকম পুষ্টি সম্পন্ন করে। সুতরাং প্রত্যেকটা রাজ্যে ন্যূনতম 5 থেকে 6টা করে বৈশিষ্ট্য কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা সব থেকে সুবিধা হয় ওই তালিকাটা যদি মনে রাখা যায় তাহলে। এখন যেটা বিষয় হচ্ছে, এই এত কিছুর পর এই 1758 এ লিনিয়াস, 1886 এ হেকেল, 1956 এ কোপল্যান্ড অ্যান্ড ফাইনালি 1959 এ হুইটেকারের পর 1978 অনেক বছর পর কার্ল উস তিনি এই সমগ্র জীবজগৎকে কয়েকটা ডোমেনে ভাগ করেন। ডোমেন কথার অর্থ, ডিকশনারি মিনিং যদি দেখো, ডোমেন কথা হচ্ছে গম্বুজ, অর্থাৎ কতগুলো অংশে ভাগ করছে যেখানে শ্রেণীবিন্যাসটা আরো অনেক সহজতর হচ্ছে। তিনি আর্কি বা আর্কি ব্যাকটেরিয়া, ডোমেন আর্কি, ডোমেন ব্যাকটেরিয়া আর ডোমেন ইউক্যারিয়া, 3টে ডোমেনের কথা উল্লেখ করেন। এই ডোমেন আর্কি এই ডোমেন আর্কি কিন্তু প্রোক্যারিওট, সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, অর্থাৎ এই অংশটা, এই যে আর্কি ব্যাকটেরিয়া যেটা 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে ছিল, অর্থাৎ মিথানোজেন, হ্যালোফিল, থার্মোঅ্যাসিডোফিল, এই টোটাল গ্রুপটাকে তিনি রাখলেন আর্কি ডোমেনের মধ্যে। অতএব যদি প্রশ্ন আসে যে ডোমেনগুলোর ক্যারেক্টার লিখতে বলে, বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে আলাদা করে মুখস্থ করার কিছু নেই, এই আর্কি ব্যাকটেরিয়ার ক্যারেক্টার লিখলেই কিন্তু ডোমেন আর্কির ক্যারেক্টার হয়ে যাচ্ছে। বাকি ইউ ব্যাকটেরিয়া, সায়ানো, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, পাইরোকিটস, এই সমস্ত টোটালটাকে তিনি ব্যাকটেরিয়ার মধ্যে রেখে দিলেন, অর্থাৎ ব্যাকটেরিয়ার আধুনিক ব্যাকটেরিয়া। আর বাকি টোটালটা অর্থাৎ প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ছত্রাক, প্রোটিস্টা, একদম প্রোটিস্টা থেকে শুরু করে একদম অ্যানিমেলিয়া অবধি, এই টোটালটাকে রাখলেন ইউক্যারিয়ার মধ্যে। এটা অনেক সহজ, কার্ল উসের ডোমেন কনসেপ্টটা অনেক সহজ। আর্কি ব্যাকটেরিয়াটাকে শুধুমাত্র আর্কির মধ্যে, ইউ ব্যাকটেরিয়া থেকে এই টোটালটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে। মনেরা বেরিয়ে গেল, মনেরা কমপ্লিট, মানে প্রোক্যারিওট কমপ্লিট। বাকি প্রোটিস্টা থেকে একদম অ্যানিমেলিয়া অবধি টোটালটাকে রাখা হলো ইউক্যারিয়ার মধ্যে। সুতরাং কার্ল উসের ডোমেন কনসেপশনে যদি ক্যারেক্টারগুলো লিখতে বলে, একটু বুদ্ধি করে পড়লে কিন্তু আলাদা করে ডোমেনের ক্যারেক্টার পড়ার দরকার হয় না। এই কোশ্চেনটাও কিন্তু আসে, একটু বুদ্ধি করে পড়লে কিন্তু আর্কি ব্যাকটেরিয়ার ক্যারেক্টার বা ইউ ব্যাকটেরিয়ার ক্যারেক্টার বা ইউ ক্যারিয়ারের মধ্যে প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিমেলিয়া, এদের ক্যারেক্টার লিখে দিলেই কিন্তু ইউ ব্যাকটেরিয়ার বা ইউ ক্যারিয়ার কিন্তু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলো হয়ে যায়। সুতরাং এখান থেকে প্রশ্ন আসছে কি তাহলে? এখান থেকে প্রশ্ন আসছে জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে, যেটা প্রিভিয়াস চ্যাপ্টারেও ছিল। জীবের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কি লেখো। এইগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, যে 2 রাজ্যের ক্লাসিফিকেশন কে করেছিলেন, 3 রাজ্য কে করেছিলেন, 4 রাজ্য কে করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট 5 রাজ্যের ক্লাসিফিকেশন। আর বড টাইপ কোশ্চেনের মধ্যে আমি বারবারই বলছি, মনেরা, প্রোটিস্টার পার্থক্য এবং এই 5টা রাজ্যের যে তুলনামূলক বৈশিষ্ট্য সেটা খুব ভালো করে পড়তে হবে। 5 রাজ্যের সুবিধা অসুবিধা সেটাও আমাদের কয়েকটা ক্যারেক্টার যেটা আলোচনা করলাম দেখে রাখতে হবে। এবং ডোমেন শব্দটার প্রবর্তককে, কত রকমের ডোমেন পাওয়া যায়, প্রত্যেক প্রকার ডোমেনের 3টি করে অন্তত বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। এখন যেটা লাস্ট বিষয় হচ্ছে যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তাটা কি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মূলত 3টে। এক হচ্ছে সাধারণ জ্ঞান লাভ, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণীকে চিনতে গেলে, বা কোনো মিউজিয়ামে তুমি গেলে, বা কোনো জুলজিক্যাল পার্কে তুমি গেলে, সেই উদ্ভিদটাকে, বা কোনো বোটানিক্যাল গার্ডেনে গেলে সেই উদ্ভিদটাকে বা প্রাণীটাকে চিনতে গেলে আমাদের
ক্লাসিফিকেশন বিষয়টা জানতে হবে। সাধারণ জ্ঞান লাভের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য, আইডেন্টিফিকেশন তো আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যেও রয়েছে, সেখানেও জীবটার পর্ব, শ্রেণী, গোত্রগুলো আমাদের উল্লেখ করতে হবে আইডেন্টিফিকেশনের জন্য। এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, অর্থাৎ কোন কোন জীব থেকে কোন জীবের উৎপত্তি হয়েছে। এই যে আমরা বলি বিবর্তনের ধারা অনুযায়ী মৎস্য থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সেখান থেকে পক্ষী, স্তন্যপায়ী ইত্যাদি যে উৎপত্তি ঘটেছে, অর্থাৎ পারস্পরিক সম্পর্কটা কি। শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা জীবের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, কি মিল আছে, কি অমিল আছে, এই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আছে। এই হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টারের বিষয়বস্তু। কিন্তু তৃতীয় চ্যাপ্টারটা, আমি আবারও বলছি, তৃতীয় চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। এটা আমি ফার্স্ট অংশটুকুনি আলোচনা করলাম। এই তৃতীয় চ্যাপ্টারের মধ্যেই কিন্তু মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ছত্রাক, অ্যানিমেলিয়া, এগুলোর প্রত্যেকটা ডিটেল আলোচনা হবে। এগুলো কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার নয়, এগুলো একটা চ্যাপ্টারের মধ্যে আলাদা আলাদা আর্টিকেল। সেগুলো আমরা একে একে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব।